জামায়াতের নায়েবে আমির জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমেরিকায় একটা বক্তৃতা দিয়েছেন। বেশ আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক হয়েছে ওটা নিয়ে। আমরা একটা অনুমান করতে পারছিলাম সেটা নিয়ে ভারত কী করবে। ইনফ্যাক্ট সেই ঘটনা শুরু হয়ে গেছে, সেটা নিয়েই কথা বলতে চাই। আমরা একটু স্মরণ করে নিই, তার বক্তৃতায় তিনি বলছেন উনি প্রার্থনা করছেন ভারত যেন বাংলাদেশে ঢুকে পড়ে। মানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল জামায়াত ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের উপর চাপ তৈরি করবে বা এরকম কিছু, তখন তিনি জবাব দিচ্ছেন। তাতে ৭১ সালে তার ভাষায় মিথ্যা অপবাদ বা কলঙ্ক নাকি তাদের উপরে দেওয়া হয়েছে, সেটা মুক্ত হবেন, তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন। যুদ্ধ পরিকল্পনাও তিনি জানিয়েছেন, ৫০ লাখ সোলজার কীভাবে কী করবে না করবে, ঘোড়া থেকে নামতে দেবে না, আবার অর্ধেক এটা করবে অর্ধেক ওটা করবে, নানান কিছু। কিন্তু এর মধ্যে যে জিনিসটা সবচেয়ে অফেন্সিভ ছিল, যেটা সবচেয়ে প্রশ্ন তোলা যায় এরকম ছিল, সেটা হচ্ছে তিনি গাজওয়াতুল হিন্দ, গাজওয়ায়ে হিন্দ এভাবে বলে, ধর্মযুদ্ধের আলাপ এনেছেন, যে তখন এটা শুরু হয়ে যাবে, এবং সেটা জামাত এই আলাপ তুলছেন। নানান তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা হয়েছে, তার এইটা কেন করেছেন, উদ্দেশ্য কী, এতে কার পারপাস সার্ভড হচ্ছে, এসব কথাবার্তা হয়েছে। এর পরবর্তী সময় এই বক্তব্য নিয়ে জামায়াতে ইসলামী বা জনাব তাহেরের পক্ষ থেকে কারো পক্ষ থেকে কোনো ক্ল্যারিফিকেশন দেওয়া হয়নি। তার মানে তারা এটা ওন করছেন। আমরা যারা এসব নিয়ে অ্যানালিসিস করার চেষ্টা করেছি, আমার একটা অ্যানালিসিস ছিল তিনি কেন এটা করছেন। এর কয়েকদিন আগেই ভারতের বেশ চাটুকারিতা করার পর তিনি বিরাট বিপ্লবী সাজতে গেছেন, কিন্তু একই সাথে এই আলাপ করে ভারতের হাতে অস্ত্র তুলে দেয়া হচ্ছে, ভারত এটাকে ব্যবহার করবে তার মতো করে, এটা আমরা বলেছি। এবং তাতে ভারতের হয়ে তিনি এই কাজটা করছেন, এটা বলা যেতেই পারে। সাধারণের সামনে বিরাট জিহাদি জোশ হয়। কিন্তু আগে আমি একটু রিক্যাপ করি। শ্রীরাধা দত্তের সাথে তিনি শরিয়া কায়েম করবেন না, দশরাকস্তের সাথে জড়িত ছিলেন না, মানে এইরকমভাবে একরকম পুরো সফট ঢঙে, মানে আমরা যাদেরকে ভারতের দালাল বলি, ভারতের দালালের মতো, মানে এটা আমি বলছি না যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক লাগবে না, জামাতেরও লাগবে, কিন্তু এগুলোই তারা ব্যবহার করেন ধরুন বিএনপিকে ঘায়েল করার জন্য। সো ওটা তিনি করছেন, কিন্তু এখানে আবার এটা দেখে উপরে উপরে জনগণের সামনে বিরাট ভাবলেন, কিন্তু এটাও প্রকারান্তরে যে ভারতের পারপাস সার্ভ করলেন বা করছেন, সে কথাটা তখনই বলেছিলাম। এনডিটিভির এই রিপোর্টটা আপনারা একটু দেখবেন। আরও দু একটা জায়গায় হয়েছে, আমি এনডিটিভিটা দেখেছি, অন্যগুলোও দেখেছি, কিন্তু এনডিটিভিটা খুবই সিগনিফিক্যান্ট। এখানে প্রাথমিক তথ্য দেওয়ার পর একজন তথাকথিত বিশেষজ্ঞকে তারা এনেছেন, এবং এই বিশেষজ্ঞকে এনে তারা এই গাজওয়ায়ে হিন্দের আলাপটা তার সাথে করছেন। কি বলছেন একটু বলি, তারপর আসলে আমরা এই পটেনশিয়াল থ্রেট আসলে আমাদের কিভাবে কি করা উচিত সেসব নিয়ে কথা বলবো। একটা ফানি ঘটনা আছে, এই যিনি আলোচক এখানে আছেন তিনি ইভেন শেখ মুজিবকে অ্যাকিউজ করেছেন, কারণ ভারত ভাগের সময়ে শেখ মুজিবুর রহমানও পাকিস্তানের জন্য লড়াই করেছেন, উইচ ইজ রাইট। ওনারা মুসলিম লীগ ছিলেন, তারা পাকিস্তান চেয়েছেন, এবং এখনকার যে ভারত, এখনকার যে বিজেপিপন্থী লোকজন, এখনকার যে আরএসএস পন্থী লোকজন, তারা তো অখণ্ড ভারতের চিন্তা করে। সুতরাং ভারত ভাঙাটা তাদের কাছে মারাত্মক ক্রাইম, এবং শেখ মুজিবুর রহমান সেই ক্রাইম করেছেন বলে এই লোকও বলছেন। তারপরে ৭১ পরবর্তী সময় জামাত কী করছে না করছে, এবং তিনি বলার চেষ্টা করছেন বাংলাদেশের সমাজেই এই ধরনের একটা পারসেপশন আছে। উত্তর হচ্ছে আসলে নেই, কিন্তু তারা এটা এভাবে ব্যবহার করবেন, কারণ আমি বারবার বলছি তারা মুখিয়ে আছেন কোনো না কোনো একটা তথ্যের জন্য, যেটাকে বিকৃত করে তারা আসলে তাদের সমাজের যে র্যাডিক্যালাইজেশন তারা করতে চান সেটা করবেন। এটাই নিয়ম। এনডিটিভি কীভাবে দখল করেছে বিজেপি আমরা নিশ্চয়ই খেয়াল করেছি। এটা এই পরিস্থিতি আসলে হবে এটা ধারণাই করা যাচ্ছিল। তারা এখন ইভেন এই কথাটাও বলছে, যেটা অ্যালার্মিং, যে বাংলাদেশে এটা হলে কি হয়। প্রায় বলছি যে একটা বর্ডারের ওই পাশে যখন থাকে যে ক্রস বর্ডার টেরোরিজমের আলাপ, পাকিস্তানের দিক থেকে একসময় যেটা হতো, এখন এটা হচ্ছে যে বাংলাদেশে এরকম একটা র্যাডিক্যালাইজড ইসলামিস্টরা যদি থাকে, এটা ভারতের মুসলিমদেরকেও সেই একই রকম প্রণোদনা দেবে, তারা একইভাবে কানেক্টেড হবে। এবং গাজওয়ায়ে হিন্দের যে যুদ্ধ, যে ধর্মযুদ্ধের কথা বলা হচ্ছে, তাতে ভারতের মুসলমানরা দীক্ষিত হবে। এটা হলো তার বয়ান। আমরা খেয়াল করি জামায়াতের এই বয়ান দিয়ে ভারতের মুসলিমদেরকেও বিপদে ফেলা হচ্ছে, লাভ হচ্ছে বিজেপির। তারা এখন বাংলাদেশে প্রচুর র্যাডিক্যালাইজেশন হচ্ছে, প্রচুর বাংলাদেশি লোকজনের সাথে ভারতীয় মুসলিমদের যোগাযোগ হচ্ছে, তারা এখানে ধর্মযুদ্ধ করতে চায়। সুতরাং মুসলিমদের উপরে অপ্রেশনের আরও একটা নতুন অস্ত্র বিজেপি পেয়ে যাবে। এমনিই তারা চেষ্টা করছে, ইন এনি কনসিডারেশন, ইন এনি ওয়েজ, সুযোগ পেলেই করছে। এখন এটা আরও যুক্ত হলো। আমি ভদ্রলোকের বক্তব্য দেখে দেখলাম যে তারা তাদের প্ল্যানটা কী করছে।
আর বাংলাদেশে যখন এই ধরনের পরিস্থিতি হবে, খুব স্বাভাবিকভাবে বাংলাদেশ একটা শত্রু রাষ্ট্র হিসেবে দেখবে, যেই দেশের যারা মনে করেন ক্ষমতায় তারা চলেই আসতে পারেন এবার, না হলে ইভেন পরের বার, বা বিরাট শক্তি নিয়ে আসছেন, সেরকম একটা দেশ যে ধর্মযুদ্ধের হুমকি প্রকাশ্যে দেয়, সেই দেশের উপরে বহু কিছু করার ক্ষমতা বা তার জন্য যে কনসেন্ট ম্যানুফ্যাকচার করা ডোমেস্টিকলি, সেটা তাদের সরকারের জন্য ইজি হয়ে গেল, ইজি হয়ে যাচ্ছে। মানে বাংলাদেশের জামায়াতে ইসলামীর এই নেতা এই বক্তব্য দেওয়ার মাধ্যমে এই অস্ত্র তুলে দেবেন বা দিয়েছেনই বলেছি, এর সাথে কত দুর্বল ভোঁতা অস্ত্র ভারত হাতে নিয়ে ব্যবহার করেছে, আর এটা ব্যবহার করবে না, হতেই পারে না। অ্যাট দ্য সেম টাইম এই সরকার এবং ভবিষ্যতে বাংলাদেশে যত সরকার আসবে, সেখানে জামায়াতে ইসলামী তো রাজনীতি করবে। তারা শরিয়া আইনের কথা বলেন, যদি আবারও বলছি, জনাব তাহের আবার শ্রীরাধা দত্তকে বলছেন যে তারা শরিয়া আইন কায়েম করবেন না, কিন্তু তাদের প্রচুর নেতা সমানে বলে যাচ্ছেন। এই দুদিন আগেও আমার সাথে বসে বলেছেন, তার আগেও অনেক নেতা আমার সাথে কথা বলেছে, শরিয়া আইনের রূপরেখাও দিচ্ছেন। আপনাদের হয়তো চোখে পড়েছে, নারীরা শুধু নারীদের সামনে নাচতে পারবে, এরকম একটা বক্তব্য ভাইরাল হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে তাদের পরিস্থিতি। এরকম একটা শক্তি যখন বাংলাদেশে আসবে, বাংলাদেশে শক্তিশালী হয়ে উঠবে, ক্ষমতায় যদি নাও যায়, বেশ কিছু সিট পাবে, তারা তাদের রাজনীতি করবে, করে বাংলাদেশকে শরিয়া আইন করতে চায় এবং গাজওয়াতুল হিন্দ ধর্মযুদ্ধ শুরু করার প্রস্তুতি তারা নিচ্ছে। এসব যদি পারসেপশন ভারতে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে ভারতের ডোমেস্টিক পলিটিক্স যেমন অসাধারণ হবে, বাংলাদেশকেও বিপদে ফেলার মতো অস্ত্র ভারতের হাতে থাকবে। এটা শুধু ভারত নিজে করবে তা না, ভারত তার এই ন্যারেটিভ বিক্রি করবে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায়। ট্রুলি তাই। যারা তাহেরের এই বক্তব্যকে কেউ যতই বলুক না কেন, হালকা ঢঙে বলেছেন টলেছেন, আম সরি, আমি দেখি নাই তো তিনি এটা ক্ল্যারিফাই করছেন, কোথাও ক্ল্যারিফাই করেননি, করলেও বাকি ওনার মতো মানুষ এরকম হালকা ঢঙে ওই বক্তব্যগুলো দিতে পারেন না, কোনোভাবেই পারেন না। এগুলো এবার ইউরোপে, আমেরিকাতে ইন্ডিয়ানরা সেল করবে। শেখ হাসিনা যেহেতু নাই, ভবিষ্যতে নির্বাচিত সরকারটাও শেখ হাসিনা হওয়া সম্ভব না। আমি প্রায় বলি, শেখ হাসিনা 10% হওয়া সম্ভব না, ওই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। তো ফলে সেই প্রত্যেকটা সরকারকে চাপে ফেলার জন্য এই জামাতকে ব্যবহার করবে। সুতরাং আমরা এই প্রশ্ন করতে পারি, র্যাদার উনি কি ভারতের হয়ে এই আলাপটা করছেন? উনি কি ভারতকেই আসলে, দুটোর এক ঢিলে দুই পাখি হলো, দেশের মানুষের সামনে ভারত বিরোধী হয়ে, এর আগে যেহেতু ভারতের দালাল ট্যাগ হওয়ার মতো পরিস্থিতি হয়েছে, ভারত বিরোধী হয়ে বিরাট জজবা দেখালেন তিনি। সেটা হতে পারে যে সাধারণ জনগণ এত বোঝে টোঝে না, আরে বাবা উনি তো গাজওয়াতুল হিন্দের ডাক দিচ্ছেন, আমরা তো খুশি আছি। আবার এই বক্তব্যই আসলে প্রকারান্তরে বিজেপির পারপাস সার্ভ করছে। খুবই আলোচিত একজন অনলাইন অ্যাক্টিভিস্ট একসময় এই ভদ্রলোককে রয়ের এজেন্ট বলেছেন, ওই বক্তৃতা, ওই বক্তব্য পাওয়া যায়, আমি জানি না, আমি এদিকে সরিয়ে রাখছি, ওইদিকে বলছি না, কিন্তু আমি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি জনাব তাহেরের বক্তব্য এই রকমভাবে ভারতের হাতে অস্ত্র তুলে দিয়েছে। মানে শুধু একটা বাক্য না, তিনি ব্যাখ্যা করছেন রীতিমতো কী করবেন, কীভাবে যুদ্ধ করবেন, ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশের সামনে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আমি একটা টক শোতে আমাকে অ্যাঙ্কার প্রায় মানে কয়েকবার জিজ্ঞেস করেছেন, ভারত কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে বাংলাদেশের রাজনীতি আমরা নির্ধারণ করব কিনা। আমি মনে করি সেটা করব না, সেটা ঠিক আছে, কিন্তু ভারতের মতো রাষ্ট্রের প্রভাব আমাদের ইগনোর করে চুপ করে থাকতে পারবো এত সোজা না। এবং আমরা অহেতুক ভারতের হাতে এমন অস্ত্র তুলে দেব না যে সে আমাকে ডিস্টার্ব করার স্কোপ পায়, এবং সেটার জন্য যে কনসেন্ট ম্যানুফ্যাকচার করতে হয় সেটা তার অভ্যন্তরীণভাবে পারে এবং গ্লোবালি পারে। এইটা আমরা করব, এটা যদি করি এটা স্টুপিডিটি। ভারতের মতো দেশকে ইগনোর করা যায় না, ভারতের সাথে সমমর্যাদার ভিত্তিতে ডিল করতে হবে, এটা মাস্ট। ভারত হটাও বলে মালদ্বীপে নির্বাচিত হলেন প্রেসিডেন্ট, এই ক্যাম্পেইন করে সে প্রেসিডেন্টের পক্ষেও সম্ভব হয়নি ভারতকে ইগনোর করে থাকা, ভারতের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করতে হয়েছে। এই যদি পরিস্থিতি হয়, এগুলো রিয়ালিটি। সো ভারতের সাথে আমাদের এখন যে পরিস্থিতি, ভারত যা করছে, একটা নির্বাচিত সরকার, আস্তে আস্তে সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে যেতে হবে। আবারও বলছি, এটা মানে শেখ হাসিনা হওয়া না, একটা ওয়ার্কিং রিলেশনশিপ ইজ মাস্ট। সো ভারতের সাথে এই ওয়ার্কিং রিলেশনটা নষ্ট করে ভারত আমাদেরকে নেগেটিভভাবে অনেক চাপ দিতে পারে, এইরকম অস্ত্র আমরা গায়ে পড়ে তুলে দেবো। ভারত এমনি আমাদের চাপ দেওয়ার চেষ্টা করবে। এই যে এখন ডক্টর ইউনূস সরকার কিছুই করেননি, কিন্তু মিথ্যা কথা দিয়ে চাপ তৈরি করার চেষ্টা করছেন। এটা করবে না তা বলছি না, আমরা যেচে পড়ে কোনো কিছু যেন তুলে না দিই। আমাদের অন্তত ডোমেস্টিক পলিটিক্সে এই একটা জিনিস থাকা দরকার আছে। ভারত আমাদের কিভাবে ক্ষতি করছে
কীভাবে সমস্যা করছে, আমাদের জনগণের ভারতকে নিয়ে কেন ক্ষোভ আছে, কী যৌক্তিক কারণে আছে, এগুলো নিয়ে আমরা রাজনীতি করব। ভারত বাংলাদেশের রাজনীতির একটা ইস্যু থাকবে, এমনকি ভারতেও বাংলাদেশ একটা ইস্যু, পাকিস্তান একটা ইস্যু থাকে, আমাদের দেশেও থাকবে। এবং ভারত কীভাবে আমাদের ক্ষতি করেছে ফর এ ভেরি লং পিরিয়ড, সেগুলোও থাকবে। কিন্তু আমরা এমন কিছু ভারতের হাতে তুলে দেব না যেটা আখেরে ভারত আমাদের উপরে তীব্র চাপ তৈরি করার বাহানা পেয়ে যায়। জামায়াতে ইসলামী সম্ভবত, বা আমি মোটামুটি নিশ্চিতভাবে বলতে চাই, পরিকল্পিতভাবে কাজ করছে। আমি বহুদিন বলেছি বিজেপি আর জামায়াতে ইসলামী কিন্তু একজনের পরিপূরক। ভারতে যতদিন বিজেপি থাকবে, বাংলাদেশের জামাতের উত্থান, জামাত বা অন্যান্য ইসলামী রাজনীতির উত্থানের পথ তৈরি হবে। আবার বাংলাদেশে যত ইসলামী রাজনীতির উত্থান হবে, ভারতের বিজেপি তত বেশি প্রাসঙ্গিক হবে, তত বেশি শক্তিশালী হয়ে উঠবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। সুতরাং তাদের মধ্যে একটা আনহোলি নেক্সাস থাকার সমূহ সম্ভাবনা আছে।